আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অতীতের লেকচারগুলোর উপর ভিত্তি করে অনেকগুলো কাজ তোমরা করে ফেলেছো। আজকে আমরা নতুন একটি এক্সারসাইজ শুরু করতে যাচ্ছি, নতুন একটি টপিকস। আমরা যেমন বলেছিলাম শুরুতে যে ম্যাট্রিক্স বিষয়টা সহজ এবং নতুন, তোমাদের নতুনের প্রতি সবারই আকাঙ্ক্ষা, এবার সবারই আকাঙ্ক্ষা থাকে। নির্ণায়কটাও একটি নতুন জিনিস এবং এটা একটা সহজ জিনিস, ব্যবহারটা অনেক বেশি। এজন্য আমরা এই অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। তাহলে নির্ণায়ক শুরু করতে যাচ্ছি, এটাকে বলা হয় ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট ডিটার ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট বা নির্ণায়ক আমরা শুরু করব। তো চলো আমরা এখন নির্ণায়ক শুরু করি। হ্যাঁ, তোমরা এবার খেয়াল করো, আমি লিখেছি, এখানে লিখেছি ম্যাট্রিক্স, এর পাশে লিখেছি ডিটারমিনেন্ট। অর্থাৎ তোমাদের যে অঙ্কগুলো আমরা করাইলাম ম্যাট্রিক্স, সেখান থেকে আসবে ডিটারমিনেন্ট। এই ম্যাট্রিক্সটা আমি লিখেছি, এটা একটি বর্গ ম্যাট্রিক্স যার আকার হলো 3x3, তারপরে হলো 3টি সারি এবং 3টি কলাম আছে, তাই না? 3টি সারি এবং 3টি কলাম আছে, 3x3 আকারে একটি বর্গ ম্যাট্রিক্স। তা আমি তোমাদেরকে এই ম্যাট্রিক্স থেকে কিছু সারি এবং কলাম নিয়ে আর একটা ম্যাট্রিক্স তৈরি করা শিখেছিলাম, যাকে বলেছিলাম সাব ম্যাট্রিক্স, তাই না? মনে আছে? সাব ম্যাট্রিক্স। যেমন আমি এইটার এই প্রথম সারির দুইটা ভুক্তি নিলাম 4 এবং 3, দ্বিতীয় অনুরূপভাবে দ্বিতীয় সারির দুইটা ভুক্তি, এটা হলো 5 এবং 6। তাহলে এটা একটি ম্যাট্রিক্স পাওয়া গেল, যে ম্যাট্রিক্সটাকে বলা হবে, এই ম্যাট্রিক্সের কি ম্যাট্রিক্স? সাব ম্যাট্রিক্স। তো এখন এই ম্যাট্রিক্সেরই এরকম দুটি সারি বা দুটি কলাম, দুটি সারি এবং দুটি কলাম নিয়ে যদি আমরা এই প্রতীকটা, এই চিহ্নটা ব্যবহার না করে আমরা এভাবে লিখি 5 6, এই পাশে দুটা খাড়া লাইন ব্যবহার করি, তাহলে এটাকে বলা হবে একটি নির্ণায়ক, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। তার মানে নির্ণায়কটা আসছে কোথা থেকে? ম্যাট্রিক্স থেকে। এজন্য আমরা বলি যে নির্ণায়ক একটি ফাংশন যার ডোমেন বর্গ ম্যাট্রিক্সের সেট। এই বর্গ একটা ম্যাট্রিক্স, তার থেকে আমরা কিছু সারি এবং কলাম নিয়ে নির্ণায়ক তৈরি করব। তাহলে নির্ণায়ক একটি ফাংশন, নির্ণায়কটা হলো ফাংশন যার ডোমেন হলো বর্গ ম্যাট্রিক্সের সেট। এখন তোমাদের সাথে কথা হলো যে ডোমেন এবং রেঞ্জ বলতে কি বোঝো? এইটা কিন্তু আমরা ফাংশন অধ্যায়ে নবম দশম শ্রেণীতে পড়েছি, এখানেও আমরা পড়ব। তো ফাংশনটা এইখানে এইটার মধ্যে ওইভাবে বিস্তারিত আলোচনা করা নেই, যখন ফাংশন অধ্যায় আসবে সেক্ষেত্রে আমরা আলোচনা করব। তবে এইটুকু কিন্তু তোমাদের ধারণা আছে যে ধরো যে y ইজ এ ফাংশন অফ x, এইভাবে লেখা হয়, তাই না? মনে আছে? y টা হলো x এর ফাংশন, অর্থাৎ x এর বিভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। তাহলে এখানে y কে বলা হয় x এর ফাংশন। x এবং y দুটাই কিন্তু পরিবর্তনশীল রাশি। এই রাশি দুটার মধ্যে এমন ভাবে সম্পর্ক আছে যে x এর মানের উপরে y এর মান নির্ভর করে। x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তখন y কে বলা হয় x এর ফাংশন। তাহলে ফাংশনের সংজ্ঞাটা আমরা দিলাম কিভাবে, যে দুটা পরিবর্তনশীল রাশি x এবং y যদি এরূপ ভাবে সম্পর্কযুক্ত হয় যে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তখন y কে বলা হয় x এর ফাংশন। এখন দেখো x এবং y দুইটাই কিন্তু পরিবর্তনশীল রাশি, তো তার মধ্যেও এই পরিবর্তনশীল রাশির মধ্যে পার্থক্য আছে। সেটা হলো কি, x এর উপর y নির্ভরশীল, y কিন্তু x এর উপর নির্ভরশীল, কিন্তু x y এর উপর নির্ভরশীল না। তাহলে x টাকে বলা হয় স্বাধীন পরিবর্তনশীল রাশি, আর y টাকে বলা হয় অধীন পরিবর্তনশীল রাশি। এবং x টাকে বলা হয় এই ফাংশনের ডোমেন, আর y এটাকে বলা হয় ফাংশনের রেঞ্জ। অর্থাৎ x এর যে মানগুলো বসাইলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, সেই মানগুলোকে বলা হবে এই ফাংশনের ডোমেইন। হ্যাঁ, তাহলে x থেকে কি পাওয়া যাবে? y পাওয়া যাবে।
তাহলে এক্স হলো আমরা যে সরবরাহ করবো যে তথ্যগুলো সেইগুলো, আর এখান থেকে যে আউটপুট আসবে যে মানগুলো পাবো সেটা হলো ওয়াই। তো এখানে দেখো যে এই ম্যাট্রিক্সটার মধ্যে যে ভুক্তিগুলো আছে এখান থেকে নিয়ে আমরা কি করব, নির্ণায়ক তৈরি করব। তাহলে এই জিনিসগুলো হলো তার ডোমেন। তাহলে ম্যাট্রিক্সটা এর ম্যাট্রিক্সের যে সেট গুলো আছে, ম্যাট্রিক্সের একটা, এটা একটা সাবসেট, সাব ম্যাট্রিক্স। এই গুলো নিয়ে আমরা কি পেয়েছি, একটা নির্ণায়ক পেয়েছি। আমরা সবগুলো নিয়ে একটা নির্ণায়ক পাইতে পারি, যেটা 3টা সারি 3টি কলাম হবে। আচ্ছা, শুধু এটাই হবে না, আমরা এই দুটাকে নিয়ে আরেকটা নির্ণায়ক পেতে পারি, যে 3 1 6 7, এটা একটা নির্ণায়ক। তাহলে এটা কি, দুইটা সারি দুটি কলাম আছে, এটা দুইটা সারি দুটি কলাম আছে। তো তোমরা খেয়াল করো, বর্গ ম্যাট্রিক্সের সেট, ডোমেনটা হলো বর্গ ম্যাট্রিক্সের সেট। বর্গ ম্যাট্রিক্সটা কেমন, বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সবসময় সমান, কিন্তু ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কিন্তু সমান নয়, তাই না? ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সারি এবং কলাম সংখ্যা সবসময় সমান হবে। সারি যদি দুটি থাকে, কলামও দুটি থাকবে। সারি কলাম অসমান হলে সেটা নির্ণায়ক হবে না। এখন এজন্য দেখো বলা হয়েছে যার ডোমেন হলো বর্গ ম্যাট্রিক্সের সেট। প্রত্যেক নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে, যা একটি নির্দিষ্ট সংখ্যা বা একটা নির্দিষ্ট রাশি বা একটা নির্দিষ্ট ফাংশন হতে পারে। নির্ণায়ককে এই চিহ্ন দ্বারা ব্যবহার করা হয়। তোমাদের কাছে চিহ্নটা কি মনে হতে পারে, যে একটা ত্রিভুজের চিহ্ন। এইটাকে পড়া হয় গাণিতিক ভাষায়, এটাকে বলা হয় ডেল্টা। তোমরা যদি রসায়নে ব্যবহার করি প্রতীকটা, সেক্ষেত্রে কিন্তু ডেল্টা কি অর্থে ব্যবহার করা হয়েছে, যে তাপ দেওয়া হলো, তাপ দেওয়ার ক্ষেত্রে ডেল্টা চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে না? ক্যালকুলাসের ক্ষেত্রে এই এটাকে পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ক্ষুদ্র অতি ক্ষুদ্র রাশির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর এখানে আমরা নির্ণায়কটাকে প্রকাশ করার জন্য এইটাকে প্রকাশ করেছি ডেল্টা দ্বারা, বা ডিটারমিনেন্টের ডি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে দেখি যে নির্ণায়কের কি আছে, একটি নির্দিষ্ট মান আছে, যা কিনা ম্যাট্রিক্সের কিন্তু ছিল না। ম্যাট্রিক্সে তুমি একে আকারগত পরিবর্তন করতে পারো, ছোট বড় করতে পারো, যোগ বিয়োগ করে একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করতে পারো, কিন্তু ওই ম্যাট্রিক্সে কিন্তু কোনো নির্দিষ্ট মান নাই। কিন্তু নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে। আবার আরেকটা কথা বললাম, যে নির্ণায়কের সারি এবং কলাম সংখ্যা সমান হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সারি কলাম সংখ্যা সমান হবে না। তো ম্যাট্রিক্স প্রকাশের জন্য তোমার তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে দেখো ডাবল লাইন ব্যবহার করা হয়। এই যে 3টি কথা বললাম, এখান থেকে তোমরা কি একটি প্রশ্ন উত্তর দিতে পারবে বলো তো? প্রশ্নটা হলো এমন যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য কি, তাই না? তোমরা পার্থক্যটা লিখে ফেলবে। তো ঠিক আছে, আমরা সংজ্ঞাটা দেখি, আবারও দেখি যে নির্ণায়ক একটি ফাংশন যার ডোমেন বর্গ ম্যাট্রিক্সের সেট। প্রত্যেক নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে, যা একটি নির্দিষ্ট সংখ্যা বা একটি রাশি বা একটি ফাংশন হতে পারে। নির্ণায়কের ডেল্টা বা ডি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তা আমরা যদি এভাবে না বলে ম্যাট্রিক্স, যেমন আমরা বলেছিলাম যে কতগুলো সংখ্যাকে হ্যাঁ আমরা যদি সারি এবং কলাম আকারে সাজিয়ে যথাযথ চিহ্ন ব্যবহার করি, তাহলে যে তথ্য পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। আমরা নির্ণায়কটাকে এভাবে বলতে পারি যে কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে, বর্গাকারে, সারি এবং কলাম এবং সেটা বর্গাকারে সাজিয়ে যদি দুই পাশে দুইটি খাড়া রেখা দ্বারা আবদ্ধ করি, তাহলে যে সংখ্যা পাওয়া যায়, যে তথ্য পাওয়া যায়, তাকে বলা হয় কি, নির্ণায়ক। এটাও আমরা সংজ্ঞা দিতে পারি। তো তোমরা সংজ্ঞাটা ভালোভাবে মনে রাখবে। আমরা এখন নির্ণায়কের যে মান আছে, মানগুলো কেমন সেটা তোমাদেরকে দেখাবো। এবার দেখো, তোমাদের নিশ্চয় মনে আছে যে একেবারে যখন থেকে তোমরা বীজগণিত শুরু করেছো, তখন থেকে বীজগণিতের সমীকরণের সমাধান করেছো, তাই না? সেটা এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করেছো, 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করেছো। চলো দেখি আমরা একটা সমীকরণ লিখি। মনে করো যে 2x + 6 = 0, একটা খুব সহজ সমীকরণ নিলাম।
এই সমীকরণটা যদি তোমাকে সমাধান করতে বলে তাহলে কি করবে বলতো? এটা তুমি লিখবে যে 2x ইকুয়াল -6, দ্যাট ইজ x ইকুয়াল -6 ভাগ 2, যা হয় তাই -3। একটা উদাহরণ দিলাম জাস্ট। এখন তুমি খেয়াল করো যে এই সমীকরণটা কি এই আকারের না, যে a1x প্লাস b1 ইকুয়াল 0, মানে ax প্লাস b, x প্লাস ax প্লাস b ইকুয়াল 0। এটা হলো x এর সহগ, বিটা হলো ধ্রুবক, এখানে a বিটা হলো ধ্রুবক। তাহলে এটা একটা x চলকের সমীকরণ। তা আমরা আর একটা সমীকরণ যদি এরকম লিখি যে a2x প্লাস b2 ইকুয়াল 0, তুমি খেয়াল করো যে দুইটা সমীকরণ যদি তোমাদেরকে সমাধান করতে বলা হয় তাহলে নিশ্চিত এইরকম করে সমাধান করব। তো কি পাওয়া যায় দেখো তো সমাধান। এইখান থেকে আমরা পাই যে a1x ইকুয়াল হলো -b1, তার মানে হলো x ইকুয়াল -b1 ভাগ a1। অনুরূপভাবে এখান থেকে যদি আমি দেখি এখান থেকে, তাহলে কি পাবো? a2x ইকুয়াল -b2 এবং x ইকুয়াল পাওয়া যায় -b2 ভাগ a2। আচ্ছা, এখন এইটাও x এর মান, এইটাও x এর মান, দুইটা সমীকরণ থেকে x এর দুইটা মান পেয়েছি আমরা। এখন যদি তোমাদেরকে বলা হয় যে x এর মান দুইটা পরস্পর সমান, এই মান দুটো যদি পরস্পর সমান হয় তাহলে এইটা আর এটা পরস্পর কি লিখবা? সমান লিখবা, তাই না? আচ্ছা, তাহলে কি লিখবা যে x এর মান দুটো যদি পরস্পর সমান হয় তাহলে লিখবা -b1 ভাগ a1 ইকুয়াল -b2 ভাগ a2, এটা লিখবা না? হ্যাঁ, এটা লিখবা। ওই পাশে থেকে যদি আমরা মাইনাস কেটে দেই তাহলে এর সাথে এটা গুণ করে দেব, a1 b2 ইকুয়াল কি হবে? a2 b1, ঠিক না? ঠিক, দেখো দেখেছি। এখন আমরা যদি পক্ষান্তর করি যে a1 b2 মাইনাস a2 b1 ইজ ইকুয়াল 0। এই যে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো, এই যে রাশিটা পেলাম আমরা, এই রাশিটাকে আমরা একটা বিশেষ কৌশলে লিখতে পারি। সেই কৌশলটা কি? যে এই সংখ্যাগুলোকে সারি এবং কলাম আকারে লিখবো এবং দুই পাশে দুইটা খাড়া লাইন দেব, একটা দুইটা যথাযথ চিহ্ন দেব। সেটা কি কিভাবে লিখবো দেখো, এখানে আমি যদি জাস্ট লিখি a1 b1 a2 b2, এইটা লিখলাম, এইটা কি এই আকারে লিখলাম ইকুয়াল 0 দিলাম। এখন এটাকে কিভাবে এখানে লেখা যায় দেখো, লেখার কৌশলটা হলো এই রাশির সাথে এটার গুণন কি হয় দেখো তো, a1 b2 লিখছি মাইনাস a2 b1, মাইনাসটা এখানে দেওয়া নাই কিন্তু এটা মনে রাখতে হবে, এর সাথে এর গুণন মাইনাস এর সাথে এর গুণন a2 b1, এটা লিখছি। তাহলে এইটা যা এইটাও তাই, এটা ভিন্ন কিছু নয়, বুঝতে পারছি? তাহলে এইটাকে, এই অংশটুকুকে বলা হয় এই নির্ণায়কের বিস্তার রূপ, আর এটাকে বলা হয়, এই অংশটুকুকে বলা হয় এই বিস্তারের নির্ণায়ক রূপ। তাহলে আমরা একটা রাশিকে নির্ণায়ক রূপে প্রকাশ করতে পারি। তাহলে নির্ণায়কটা তাহলে আমরা কিভাবে, যে কথাগুলো বলেছিলাম যে নির্ণায়ক যে কতগুলো সংখ্যাকে একটা বিশেষ আকারে লেখা, বিশেষ আকার বলতে কি? সারি এবং কলাম আকারে লিখে দুই পাশে খাড়া রেখা দ্বারা আবদ্ধ করাকে নির্ণায়ক বলে। এটাও একটা সংজ্ঞা আমরা দিতে পারি। তো এখন দেখো, এইটা ইকুয়াল 0 লিখেছি, সবসময় এটা 0 হবে তা কিন্তু নয়। কেন নয় আমি তোমাদের খেয়াল করে দেই। তোমাদের নিশ্চয় মনে আছে যে তোমরা লেখ চিত্র অঙ্কন করতে গিয়ে, হ্যাঁ, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে এবং সাধারণ গণিতেও যদি তুমি x ইকুয়াল a এই ধরনের সমীকরণ পেয়ে গেছো, সাপোজ x ইকুয়াল 3 পেয়েছো, তাহলে বলা হয় যে এইটার ছবি অঙ্কন করেছো তুমি y অক্ষের সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা কার? y অক্ষের। যদি এরকম এটা x অক্ষটা y অক্ষ হয় তাহলে x ইকুয়াল 3, যে 1 2 3 এই y অক্ষ থেকে 3 একক দূরত্বে y অক্ষের সমান্তরাল সরলরেখা, এরকম একটি সরলরেখা হলো x ইকুয়াল 3। তার মানে এটা কিন্তু একটি সরলরেখা, এটাও একটি সরলরেখা। এখন দুইটা সরলরেখা যদি একই রেখা হয় তাহলে এরা পরস্পর সমান হবে, তাই না? দুইটা রেখা যদি একই রেখা হয় তাহলে এরা পরস্পর সমান হবে, কিন্তু যদি একই রেখা না হয় তাহলে সেক্ষেত্রে সমান হবে না।
তার মানে সেই ক্ষেত্রে তুমি এভাবে লিখবে a1 b2 is not equal a2 b1, তার মানে a1 b2 minus a2 b1 is not equal 0। তো এই সংখ্যাটাকে আমি কিভাবে লিখবো, যে a1 b1 a2 b2 is not equal 0। তাহলে এই রাশিটার মান 0 হতেও পারে নাও হতে পারে, কিন্তু এই রাশিটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। এই ফর্মটা কি, এটা হলো নির্ণায়ক ফর্ম। তাহলে নির্ণায়ক থেকে এখানে যাওয়া যায় বিস্তার করা যায় কিভাবে, এর সাথে এর গুণ মাইনাস এর সাথে এর গুণ। তাহলে এই নির্ণায়কটার কয়টা সারি কয়টি কলাম আছে, এই নির্ণায়কটির দুইটি সারি দুইটি কলাম আছে। আমি বলেছি নির্ণায়কের সারি এবং কলাম সংখ্যা সবসময় কি হবে, পরস্পর সমান। আমরা যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দুইটা সারি দুটি কলাম থাকলে বলেছি 2x2 ক্রমের ম্যাট্রিক্স, তাই না, 2x2 ক্রমের ম্যাট্রিক্স। আর এখানে বলা হবে তোমাকে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বা দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক। মনে থাকবে নিশ্চয়ই, এইখানে দ্বিতীয় বললে বুঝবো যে দুইটা সারি দুটি কলাম আছে, আর তিনটি সারি তিনটি কলাম থাকলে আমরা কি বলবো, তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। তাহলে আমরা এখানে দেখি যে এইটা যদি একটা নির্ণায়ক হয়, এর মান এই যে এটার মান 0 হতে পারে না হতে পারে। আমরা সেই নির্ণায়কটাকে যদি এভাবে প্রকাশ করি, d দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হলো a1 b1 a2 b2 এরকম। তাহলে এর মানটা কি, এখন উল্টা দিকে যাই, এখান থেকে এখানে যদি যেতে চাই, মানটা বের করতে চাই, কি লিখবো, এর সাথে এটা গুণ, তাহলে a1 b2 মাইনাস কি হবে a2 b1। এটা হিসাব নিকাশ করলে আমরা একটা নির্দিষ্ট মান পেয়ে যাব, তাই নাকি? ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে আমরা দেখি। দেখো, আমরা দ্বিতীয় পর্যায়ের একটা নির্ণায়ক লিখেছি, d equal 7 to 14 6। এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম। তো এই নির্ণায়কের আমরা মান নির্ণয় করতে পারবো বিস্তার করে। আমরা কিভাবে বিস্তার করব সেটা কিন্তু অলরেডি শিখিয়ে দিয়েছি, তাই না? কিভাবে করব, যে এর সাথে এর গুণ করব, মাইনাস এর সাথে এর গুণ করব। তো এখানে তাহলে এই 7 গুণন 6 মাইনাস 14 গুণন 2, তাহলে 6 7 42 মাইনাস 14 দুগুণ 28। তাহলে এটা কি পাওয়া যায়, 12 থেকে 8 গেলে হলো 4, তাহলে 1 3, 4 থেকে 3 গেলে 1, তার মানে হলো 14। এটা আমরা বিস্তার করলাম। এখন শুধু শুধু বিস্তার শেখানোটাই শেষ না, এইটা থেকে আরো একটা ধর্ম তোমাদের শিখিয়ে ফেলি, কি বলো? হ্যাঁ, আরেকটা ধর্ম শিখাই। দেখো, তাহলে এই নির্ণায়কের মান কত, 14। এই মানটা আমরা অন্য আরেক ভাবে বের করব। বলা হয় যে একটা নির্ণায়কের যদি কোনো সারিতে বা যদি কোনো কলামে কমন ফ্যাক্টর থাকে, যে কোনো একটা সারিতে অথবা যে কোনো একটা কলামে যদি সাধারণ উৎপাদক থাকে, তাহলে এই সাধারণ উৎপাদকটা নির্ণায়কের বাইরে নিয়ে আসা যায়। কিভাবে দেখো, আমরা যদি একটা কাজ করি, এইখানে দেখো, এইখানে 7 এখানে 14, তাহলে এখানে কিন্তু একটা সাধারণ উৎপাদক আছে কত, 7। 7টাকে তুমি বাইরে নিয়ে আসো, হ্যাঁ। এবং এই কলামেও একটা সাধারণ উৎপাদক আছে, সেটা কি, এখানে 2 এখানে 6, তাই এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে সেটাকে তুমি নিয়ে আসো 2, 7 into 2। তাহলে এইখানে 7 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 1, এটা হলো 3। তাহলে এটা 7 দিয়ে গুণ কত হয়, 14। এইখানে এখন এই অংশটুকু বিস্তার তুমি আগের মতো করো, এটার সাথে গুণ করলে কি হয়, হ্যাঁ আচ্ছা, এটা একবার বিস্তার করে ফেলি, কত হয়, যে 3 বিয়োগ 2, তার মানে 14 গুণন 1 সমান সমান হলো 14। ও কি বোঝেন না? নো, দেখো, তোমরা দেখেছো তো যে আমরা কি করলাম, এইখান থেকে 7 কমন নিলাম, এখান থেকে 2 কমন নিলাম, সেটা করতে পারি। আমরা যদি কলাম থেকে কমন না নিয়ে এখান থেকে কমন নিই, তাহলেও কিন্তু আমরা করতে পারবো, হ্যাঁ, নিতে পারি। দেখো, এইভাবে আমরা যদি এরকম করি, যে কেউ করতে চাইলে এভাবে, যে 7 2 ঠিক রাখলো, এইখানে দিয়ে কিন্তু 2 কমন দেয়, নিয়ে নিল 2 কমন, তাহলে এখানে 7 এখানে 3 থাকে, তাই না? থাকে থাকে, কি বলো, থাকে না? থাকে। এবার যদি এখান থেকে 7 কমন নেই, 2 গুণন 7, এখানে 1 এখানে 1 এখানে 2 এখানে 3, তাহলে কি হয় দেখো দেখি, এখানে হচ্ছে 14
এর সাথে এটা গুণ করলে হয় 3, এর সাথে গুণ করলে হয় 2, তার মানে 14 গুণন 1 সমান সমান কত? 14। ঠিক আছে, তাহলে তিনটা রেজাল্টই কিন্তু 14 হলো। কি মজা লাগছে না? হ্যাঁ, দেখো এবার আমরা আরো একটা ধর্ম শিখাবো। তাহলে কি শিখলাম বলতো? এখানে শিখালাম যে যে কোনো একটা কলামের মধ্যে যদি কমন ফ্যাক্টর থাকে সেটা কমন নেওয়া যায়। হ্যাঁ, একটা কলামে থাকলে কমন নিতে হবে, দুইটা কলামে থাকলে দুইটা কমন নিতে হবে। এই কলামে কমন ছিল 7 নিয়েছি, এই কলামে 2 সেটাও নিয়েছি। কিন্তু সবগুলোর মধ্যেই যদি থাকে তাহলে একটা নিলে কিন্তু চলবে না। এখান থেকে নিতে হবে, এখান থেকে নিতে হবে, বা এখান থেকে নিতে হবে, এখান থেকে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কয়টা ধর্ম শিখলাম? একটা ধর্ম দুই ভাবে, যে একটা সারির সাথে আর একটা, না একটা কলামের সাথে আর যদি কমন ফ্যাক্টর থাকে, একটা কলামের মধ্যে যদি কমন ফ্যাক্টর থাকে সেটা আমরা বাইরে নিয়ে আসতে পারি। আবার অন্যভাবে একটা সারির মধ্যে যদি কমন ফ্যাক্টর থাকে সেটাও আমরা বাইরে নিতে পারি। আচ্ছা, এখন দ্বিতীয় যে ধর্মটি শিখাইতে যাচ্ছি সেটা হলো, যদি নির্ণায়কের একটা সারির থেকে আর একটা সারি বিয়োগ করে দেওয়া যায়, এই সারি থেকে এই সারি যদি বিয়োগ করে দেই তাহলেও নির্ণায়কটির মানের কোনো পরিবর্তন হয় না। কেমন? আমরা এই দুইটা মুছে ফেলি। দেখো এখানে আমরা যদি এখান থেকে এভাবে করি যে এইটা প্রথম সারিটা ঠিক রাখলাম, প্রথম সারি যা ছিল তাই রাখলাম, কিন্তু দ্বিতীয় সারিটাকে কি করলাম? দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করে দিলাম, মানে 14 বিয়োগ 7, এখানে 6 বিয়োগ 2 এটা করলাম। হ্যাঁ, দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করে দিলাম, তাহলে কত হয় দেখো দেখি। এখানে 7, এখানে 2, এটা 7, এখানে হলো 4। কি বুঝেছো? এবার তুমি কমন নিতে পারো, অথবা সরাসরি যদি বিস্তার করে দিই তোমাদের দেখানোর জন্য। 4 সাথে কত হয়? 28, আর এটা কত? 7 গুণ 14, বিয়োগ করলে কত হয়? 14। হ্যাঁ, ঠিক না? মজাদার। এখানেও 14, এখানেও 14। তাহলে আমরা একটা সারি থেকে আর একটা সারি কি করলাম? বিয়োগ করে দিলাম। তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হলো না। আমরা এইটা কলামের মধ্যেও করতে পারি। যদি একটা কলাম থেকে একটা কলাম বিয়োগ করে দেই, এই কলাম থেকে যদি এই কলাম বিয়োগ করে দেই, তাহলে আমরা কি লিখি? 7 - 2, 14 - 6, এটা 2, এটা 6। তাহলে দেখো এখানে কত হয়? এটা 5, এটা 8, এটা 2, এটা 6। তাহলে কত বড় আছে? 5 6 30, আর দ্বিগুণ 16, কত হয়? 14। এই মজার না? মজার মজার। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু দুইটা ধর্ম শিখে গেলাম। হ্যাঁ, এইখানে করেছিলাম সারি থেকে সারি বিয়োগ, এখানে করলাম কলাম থেকে কলাম বিয়োগ। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করেছি, আমরা ইচ্ছা করলে দ্বিতীয় কলাম থেকেও প্রথম কলাম বিয়োগ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র বিয়োগের জন্যই নিয়মটা প্রযোজ্য তা কিন্তু না, আমরা যদি যোগ করি তাহলেও দেখা যাবে যে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। কেমন? দেখো এখানে আমরা যদি এরকমটা করে দেই যে যোগ করে দিলাম, বিয়োগের জায়গায় যোগ করলাম, এটার সাথে যোগ করে দিলাম, তাহলে এটা কত হয় দেখো? এটা 7, এটা 2, এটা হলো 21, এটা হলো 8। এটা কত হয়? 7 8 56, আর 21 দ্বিগুণ 42, তার মানে কত হয়? 14। কি মজার না? যোগ করলেও যা, বিয়োগ করলেও তা, কমন নিলেও তা। কি হলো? হ্যাঁ, তো আমরা এই যে কাজগুলো করছি, এইটা করছি কোন পর্যায়ে নির্ণায়কের জন্য? দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কের জন্য। এইটা তৃতীয় পর্যায়ে নির্ণায়কের জন্য এই নিয়মগুলো প্রযোজ্য। তো আমি তৃতীয় পর্যায়ে নির্ণায়ক লেখার আগে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক দিয়েই তোমাদের ধর্মগুলো একটু শিখাইতে চাচ্ছি, তারপর আমরা তৃতীয় পর্যায়ে নির্ণায়কে যাব। তাহলে আমরা নির্ণায়কের গঠন করা শিখলাম, নির্ণায়কের বিস্তার করা শিখলাম, এবং নির্ণায়কের একটা সারির থেকে আরেকটা সারি বিয়োগ করা, একটা সারি থেকে আরেকটা সারি যোগ করা, একটা কলামের সাথে একটা কলাম বিয়োগ করা, একটা কলামের সাথে আরেকটা কলাম বিয়োগ করা শিখলাম, এবং বললাম এবং দেখলাম যে একটা সারিতে অথবা যে কোনো একটা কলামে যদি কমন উৎপাদক থাকে, সাধারণ উৎপাদক থাকে, সেই সাধারণ উৎপাদকটাও আমরা নির্ণায়কের বাইরে নিয়ে আসতে পারি। তার নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা আর একটা তৃতীয় পর্যায়ে নির্ণয়কে যেতে পারি। আরো ধর্ম আছে যদিও, কিন্তু তৃতীয় পর্যায়ে নির্ণয়কে যাওয়ার পরে আমরা না আরো ধর্মগুলো নিয়ে আলোচনা করব।
তোমরা দেখো আমরা যে নির্ণায়কটা দেখালাম এবং নির্ণায়কটা দ্বিতীয় পর্যায়ে নির্ণায়কটা তৈরি করার সময় যে দুইটা সমীকরণ আমি লিখেছিলাম a1x plus b1 equal 0 আর a2x plus b2 equal 0, এখান থেকে কিন্তু এই নির্ণায়কটা পেয়েছিলাম a1 b1 a2 b2, তাই না? আমি এই এখান থেকে x এর মান বের করছি, এটা x এর মান বের করছি, মান দুটো সমান বসিয়ে দিয়ে এই নির্ণায়কটা পেয়ে গেছি। তো দেখো এত কিছু চিন্তা ভাবনা না করে আমরা সরাসরি কিন্তু এই জিনিসটা লিখতে পারি কিভাবে। a1x plus b1 equal 0, এখানে আছে a2x plus b2 equal 0। আমরা যদি শুধুমাত্র ধ্রুব সংখ্যাগুলো নেই, যে অবস্থানে আছে ঠিক ওই অবস্থায় দেখি, তার মানে ধ্রুবকগুলোকে ঠিক রেখে চলকগুলোকে যদি আমরা অপসারণ করি, তাহলে কি পাওয়া যায় দেখো a1 b1 লিখছি, a1 b1 a2 b2 a2 b2 আমরা লিখেছি। তো এরকম করা যায়। আমরা কিন্তু এটা কিভাবে আসছে দেখাই দিয়েছি, শর্ট প্রসেস তোমাদের বলছি, সরাসরি এটা লিখতে পারি। এটা হলো দ্বিতীয় পর্যায়ে আমরা নির্ণয় পেয়েছি। এখন যদি আমরা তৃতীয় পর্যায়ের নির্ণায়ক লিখতে যাই, দেখো আমি তিনটা সমীকরণ লিখেছি। একটা a1x plus b1y plus c1 equal 0, একটা হলো a2x plus b2y plus c2 equal 0, a3x plus b3y plus c3 equal 0। তিনটা সমীকরণ আছে, দুইটা অজানা রাশি আছে, একটা হলো x এবং একটা হলো y। তাহলে আমরা এরকম এখানে যে শর্ট প্রসেস শিখাইলাম যে x মানে চলকটাকে যদি পরিবর্তন কি বলে অপসারণ করি, তারাই দেয় এখান থেকে, হ্যাঁ, ধ্রুবকগুলোকে যে অবস্থানে যে আছে সেটা লিখি, তাহলে নির্ণয়টা পাওয়া যায়। তাহলে এখান থেকেও তাহলে তুমি যদি সেই কাজটা করো, চলক মানে x এবং y কে যদি অপসারণ করো, তাহলে কি পাওয়া যায় a1 b1 c1, এই যে a1 b1 c1 a2 b2 c2 লিখেছি, a2 b2 c2 a3 b3 c3 এটা লিখেছি। তাহলে এখান থেকে এই নির্ণয়টা পাওয়া যায়। তাহলে এই নির্ণয়কের তিনটি সারি এবং কি আছে, তিনটি কলাম আছে। তাহলে এটাকে আমরা বলবো তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। হ্যাঁ, তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। আমরা এর আগেরটা বলেছিলাম দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক, এবার আসলে এটাকে বলা হয়েছে কি তৃতীয় পর্যায়ের নির্ণায়ক। কেন? যে এর তিনটি সারি তিনটি কলাম আছে। ক্লিয়ার? তা আচ্ছা, আমরা শর্ট এটা বললাম, কিন্তু এটাও তো এখানে থেকে যেমন x এর মান বের করেছিলাম, এখান থেকে x এর মান বের করেছি, করে এটা আসছে, এটাও সেটা করা সম্ভব। আমি সেটাও তোমাদের করে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? যে এইটার জন্ম ইতিহাস তুমি যদি জানো, তাহলে ও তোমার সাথে ডিস্টার্ব করতে পারবে না। তুমি ও যখন বড়াই করতে আসবে, তখন ধমক লাগাবা, তোর জন্মের খবর আমি জানি আর তুই আমার সাথে ঝামেলা করিস। হ্যাঁ, কি বলো? তো দেখো আমরা সেই কাজটা করতে চাই, মানে কিভাবে গঠন করলাম সেটা দেখাতে চাই তোমাদেরকে। এই যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণ, এই তিনটাই কিন্তু সরলরেখার সমীকরণ। এক্স ওয়াই এর একঘাত সকল সমীকরণে সরলরেখা প্রকাশ করে। তো এই সমীকরণ দুটো যদি আমরা সমাধান করি, সমাধান করার তোমার পদ্ধতি শিখেছো একটা বজ্রগুণ পদ্ধতি, তাই না? মনে আছে না বজ্রগুণ পদ্ধতি? আমি রেডি রেখেছি এখানে। তো এই এক্স লিখবো, এক্স লিখে কি করবো, এইটা ঢেকে রাখবো, এর সাথে এর গুণ করবো, কি হয় b2c3 মাইনাস এর সাথে এর গুণ করবো, কত হয় b3c2। তারপরে কি লিখবো, যখন y লিখবো তখন এর সাথে এর গুণ করবো, মানে yটা ঢেকে রাখবো, কি লিখবো যে c2a3 মাইনাস c3a2 c3a2। যখন ধ্রুবক লিখবো 1 লিখবো, তো এটা ঢেকে রাখবো, কি এর সাথে এর গুণ, যে a2b3 মাইনাস a3b2। তাহলে x এর মানটা কি হয় দেখো, x এইটার সমান যদি এটা হয়, তাহলে x এই উপরে চলে যাবে। তার মানে x ইজ ইকুয়াল হচ্ছে b2c3 মাইনাস b3c2 ডিভাইডেড বাই কি হয় a2b3 মাইনাস a3b2, ঠিক কি না? অনুরূপভাবে এখান থেকে আমরা y মান বের করতে পারি, এইটা উপরে চলে যাবে, এটা y সমান এটা উপরে যাবে, নিচে থাকবে। তাহলে y ইজ ইকুয়াল কি হয়ে যায় দেখো c2a3 মাইনাস c3a2 ডিভাইডেড বাই a2b3 মাইনাস a3b2। আমরা একটা কাজ করতে চাই, এই রাশিটাকে সামনে লিখতে চাই, এটাকে পরে লিখতে চাই। তাহলে কি হবে বলো দেখি, এটার সামনে মাইনাস চিহ্ন আছে, এটা প্লাস চিহ্ন আছে। যদি আমরা এখানে মাইনাসটা দিয়ে দেই, কমন নিয়ে নিই, তাহলে a2c3 মাইনাস a3c2 ডিভাইডেড বাই a2b3 মাইনাস
a3b2। এখন দেখো এই দুইটা সমীকরণ সমাধান করে x এবং y এর মানটা পেয়েছো। এখন এই মান দুইটা যদি প্রথম সমীকরণকে সিদ্ধ করে, হ্যাঁ, আমরা x y এর মান এখান থেকে যেটা পেলাম সেই মানটা যদি এই সমীকরণকে সিদ্ধ করে, মানে এই রেখাটা যদি ওই বিন্দু দিয়ে যায়, আমি বলেছি যে এই তিনটা কিন্তু তিনটি সরলরেখা, মনে করো এই দুটো সরলরেখা, এটা সরলরেখা, এটা সরলরেখা, তার একটা বিন্দু ছেদ করেছে, যদি ছেদ করে তাহলে সমাধান করলে আমরা সমাধান পাই, ছেদ না করলে কিন্তু সমাধান পাওয়া যায় না, ঠিক না? মনে আছে তো? ছেদ না করলে কোনো সমাধান পাওয়া যায় না, ছেদ করেছে তো আমরা সমাধান পেয়েছি, তাহলে x এর মান পেয়েছি, y এর মান পেয়েছি। এখন এক নম্বর রেখাটাও যদি এই বিন্দু দিয়েই যায়, তাহলে এই বিন্দু দ্বারা এই রেখাটাও কি হবে? সিদ্ধ হবে। তাহলে x এবং y এর মানটা এখানে যদি বসায় দিই আমরা, দেখো a1 x এর মান কি পাওয়া গেছে? b2c3 minus b3c2 divided by a2b3 minus a3b2, তারপরে প্লাস b1 প্লাস আছে b1 আছে y এর মানটা এখানে মাইনাস দিয়েছি, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল। এখানে a2c3 minus a3c2 divided by কত? a2b3 minus a3b2 প্লাস এখানে কত আছে? c1 equal 0। তো এখন এগুলো সব আমি মুছে ফেললাম। যদি আমরা মুছে দেই, দেখো যদি আমরা লসাগু করি, এইটার নিচে যা আছে এটার নিচে তাই আছে, লসাগু এটাই হবে। হ্যাঁ, আমরা যদি লসাগু করে দেই তাহলে কি হয়? a1 into b2c3 minus b3c2 minus b1 into a2c3 minus a3c2 plus c1 into এটা হয় কি? এটা a2b3 minus a3b2 is equal 0। কি বলো? কখন হবে? যদি তারা সমবিন্দু হয়, এক বিন্দুতে ছেদ করে, আর যদি ছেদ না করে তাহলে এটা জিরো হবে না। তো যাই হোক, সে জিরো হবে কি হবে না সেটা আমরা পরে চিন্তা করি। এখন দেখো